Good morning, Namaskar, Adab, and today my topic is different topic is the story of a king. আমরা কি এই স্টোরি অফ আ কিং এর গল্পটা আগে শুনিনি, যেখানে একজন বিখ্যাত রাজা ছিলেন, যিনি বিখ্যাত ছিলেন তার বিচারের জন্য। উনি একজন খুব ভালো মানুষ ছিলেন, তার রাজত্বে প্রজারা খুব খুশি ছিল। আর ওই রাজার একটা ব্যাপার ছিল যে সে এই ব্যাপারটাকে এশিওর করতো যে যাতে তার রাজত্বে প্রত্যেকটা মানুষ হ্যাপি থাকে, প্রসপেরাস থাকে, গ্রো করতে থাকে, এবং প্রজারা যাতে রাজা এবং রাজত্বের প্রতি খুশি থাকে। তো তার কর্মপদ্ধতিটা কীরকম ছিল যে সে কোনো একটা পলিসি আনতো, কোনো একটা কাজ করত, তারপর সে ছদ্মবেশ ধরে ডিসগাইজ করে কমনার্সদের মধ্যে, সাধারণ মানুষদের মধ্যে সে ঘুরে বেড়াতো ছদ্মবেশে তার শহরে। মানুষদের সঙ্গে কথা বলতো, ব্যবসায়ীদের সঙ্গে কথা বলতো, বাকি আরও সমস্ত মানুষের সঙ্গে কথা বলতো, গ্রামের লোকেদের সঙ্গে, দোকানদারদের সঙ্গে, বা ধরা যাক হোলসেলারদের সঙ্গে, ছাত্রদের সঙ্গে, টিচার্সদের সঙ্গে, জাস্ট টু নো যে সব কিছু ঠিকঠাক চলছে কিনা, হাউ থিংস আর, রাজা কীরকম, রাজত্ব কীরকম চলছে, আপনারা কি ভাবছেন, আপনাদের ট্যাক্সেশনে কোনো সমস্যা হচ্ছে কিনা, এই সমস্ত বিষয় নিয়ে উনি কথা বলতেন। আমরা এই গল্পটা সবাই শুনে বড় হয়েছি। এই গল্পটা হ্যাজ বিন ভেরি ভেরি ফেমাস অ্যান্ড পপুলার। ওনার সম্বন্ধে এই কথাটাও প্রচলিত ছিল যে ওনার দরবারে যেই যেত একটা ঘন্টা বাজাতো এবং তাকে এন্ট্রি দেওয়া হতো, এবং তিনি খুব সুদক্ষ বিচার করতেন, তার সাথে সঠিক মূল্যায়নও। এই পদ্ধতিটা কেন এত সঠিকভাবে চলতো? বিকজ দ্য কিং ইউজ টু হ্যাভ আ গুড ফিডব্যাক। একবার ভাবুন যে সেই রাজার কাছে কি কোনো মন্ত্রী ছিল না, কোনো হোম মিনিস্ট্রি ছিল না, তার কাছে কি কোনো বলা যায় গুপ্তচর বা কোনো তদন্তকারী কেউ ছিল না? নিশ্চয়ই ছিল। বাট ডিসপাইট অফ এভরিথিং, সমস্ত মন্ত্রী সবাইকে ছাড়াও তিনি নিজে যেতেন সবকিছু পর্যবেক্ষণ করতে ছদ্মবেশে, অ্যান্ড টক টু পিপল, কমনার্স। তার একটা কারণ ছিল। তার কারণ এটা ছিল যে তিনি চাইতেন যে তাঁর মন্ত্রিসভায় সবাই একটা ব্যালেন্সে কাজ করে, তাদের মধ্যে একটা ব্যালেন্স থাকে। টু মাচ অফ পাওয়ার শুড নট স্পয়েল দেয়ার মিনিস্টার্স। আপনি যখন আপনার নিজের পলিসির একটা ফিডব্যাক পেতে থাকেন, আপনি যখন সাধারণ মানুষ, কমনার্স সবার কাছ থেকে আপনার পলিসির একটা ফিডব্যাক পেতে থাকেন, তখন আপনি একটা বেটার পলিসি বানাতে পারেন অ্যান্ড মেক শিওর দ্যাট এভরিবডি ইজ হ্যাপি, প্রসপেরাস। যারা খারাপ মানুষ তারা শাস্তি পাচ্ছে, যারা ভালো মানুষ তাদেরকে রিওয়ার্ড দেওয়া হচ্ছে, এবং যে সিস্টেমের মধ্যেই এই রিওয়ার্ড এবং পানিশমেন্ট থাকে না, যে রাজ্যে বা যে সিস্টেমে এই দুটো জিনিস থাকে না, রিওয়ার্ড এবং পানিশমেন্ট থাকে না, সেখানে সব কিছু খারাপ হতে থাকে। মেধার মূল্যায়ন হয় না। তার মানেটা কি দাঁড়ায়? যে সকলকেই সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। আপনি একবার আপনার কথা ভাবুন, যখন আপনি কাজ করছেন একজন রিজিনাল ম্যানেজার হিসেবে, বা ধরা যাক সেলস ম্যানেজার হিসেবে, বা একজন ন্যাশনাল সেলস ম্যানেজার হিসেবে। আপনারও একটা রাজ্য আছে যেখানে ধরা যাক 10 জন লোক আছে, 20 জন লোক আছে, বা 200 জন লোক আছে, এবং তার মধ্যে আপনার অনেক কাস্টমারও আছে। আপনি এটা জানতে চান যে তারা কি ফিল করছে, এবং অ্যাট দ্য সেম টাইম তারা কিভাবে কাজ করছে, তাদের ওপরে যারা ম্যানেজার আছে তারা কীরকম কাজ করছে, বা তারও উপরতলার লোকজন কিভাবে কাজ করছে। অ্যান্ড দ্যাটস বেসিক্যালি কল্ড 360 ডিগ্রি অফ ফিডব্যাক। রাজার জন্য এভাবে কাজ করাটা খুব গুরুত্বপূর্ণ, একজন লিডার্সকে এভাবে কাজ করাটা খুব গুরুত্বপূর্ণ। তা সে জোনাল ম্যানেজার হোক, বা রিজিনাল ম্যানেজার হোক, ন্যাশনাল সেলস ম্যানেজার হোক, তার কাজটা হলো যে আপনি কমপক্ষে 1 মাসের মধ্যে 6 দিন 6টা এরিয়ায় 6টা ডিফারেন্ট মেডিকেল র্যাপদের সঙ্গে আপনি 1-to-1 কাজ করুন। সেই সময় যেন আপনার সঙ্গে কেউ না থাকে। তখন আপনি পাবেন একটা আনফিল্টার্ড ফিডব্যাক। তখন আপনার যা কিছু করণীয় থাকবে, আপনার যা কিছু কারেকশনস থাকবে, আপনি সেগুলো খুব ভালোভাবেই করতে পারবেন। কিন্তু আমার মূল বক্তব্য হলো যে আওয়ার পিপল আর নট ডুইং ইট। দে আর ভেরি মাচ বিজি ইন মিটিংস। যদি আপনি মনে করেন যে আমরা যখন আপনাদের সঙ্গে মিটিং করতাম সেক্ষেত্রে আমাদের সেই পদ্ধতিটা কীরকম ছিল, পদ্ধতিটা এরকম ছিল যে ধরা যাক যদি মেডিকেল র্যাপ থাকে, যদি সেলস ম্যানেজার থাকে, সবাই বসে থাকে, তখন আমরা ফার্স্ট লাইনকে আমরা একটা কথা বলতাম যে আপনি র্যাঙ্কিং করুন আপনাদের 5 জনের মধ্যে, বা ধরা যাক 5 জন মেডিকেল র্যাপদের মধ্যে। আপনি এভাবে র্যাঙ্ক করতে পারেন না যে একজন A+, একজন B+, একজন A++, একজন A++, সামথিং লাইক দিস। নো, ইউ আর সাপোজ টু র্যাঙ্ক এভরিবডি। আপনি এভাবে র্যাঙ্ক করবেন যে কে র্যাঙ্ক 1, কে র্যাঙ্ক 2, কে 3, কে 4 এবং কে 5, এভাবে করবেন আপনি র্যাঙ্ক। এই সেম জিনিসটা আমরা রিজিনাল ম্যানেজারকে বলবো যে আপনিও করুন র্যাঙ্ক। ধরা যাক এই ঘরে 25 জন লোক আছে, এদের মধ্যে কোন 5 জন আপনার বেস্ট ম্যানেজার্স, এবং প্রত্যেক ম্যানেজারের কাছে 5 জন করে মেডিকেল র্যাপ থাকলে টোটাল 25 জন মেডিকেল র্যাপ হয়। তাহলে তাদের মধ্যে আপনি বলুন যে কারা আপনার বেস্ট 3 মেডিকেল র্যাপ, অন দ্য বেসিস অফ নট অনলি সেলস
তাদের ট্যালেন্টের বিচারে, তাদের সাবস্টেন্সের বিচারে, তাদের কোয়ালিটিজের বিচারে বা তাদের ড্রাইভের বিচারে কার কিরকম র্যাঙ্ক। এরপরে আমরা বলতাম যে আপনি আরও 2-3 জনের নাম উল্লেখ করুন যে কোন মেডিকেল র্যাপরা আপনার লিস্টে সব থেকে নিচে যাচ্ছে, যাদের কাজ করার কোনো ইচ্ছা নেই, যারা ধরা যাক বিগত 3 মাস ধরে, 6 মাস ধরে, 9 মাস ধরে বা 1 বছর ধরে দে আর নট ইমপ্রুভিং। এবং আমরা সবসময় এই ব্যাপারে কথা বলেছি। এবং যখনই পিপল হ্যাড কনফিউশনস যে স্যার আমার ওই 2 জন মেডিকেল র্যাপকে নিয়ে বা ওই 2 জন ম্যানেজারকে নিয়ে কনফিউশনস হচ্ছে, কারণ আমরা ওই মেডিকেল র্যাপদের র্যাঙ্কিংয়ের পরেই তাদেরকে পাঠিয়ে দেওয়ার পরেই আমরা বলতাম যে আপনার ফার্স্ট লাইন ম্যানেজারকে বলতাম যে আপনি তাদেরকেও র্যাঙ্ক করুন। যখন ওই ফার্স্ট লাইন চলে যেত তখন আমরা জেডএমকে বলতাম যে আপনার আন্ডারে যে 5 জন আরএম আছে আপনি তাদেরকেও র্যাঙ্ক করুন, এবং জেডএমদের র্যাঙ্কিং আমরা করতাম আলাদা আলাদা প্রাইভেটলি, কখনোই জুনিয়র্সদের সামনে আমরা র্যাঙ্কিং করিনি। এটাই আমাদের বেসিক ফিলসফি ছিল। কখনো কখনো মানুষ বড্ড কনফিউজড হয়ে যায় যে স্যার আমার এই 2 জন মেডিকেল র্যাপ এরা নাম্বার 1-এ আসছে, বা ধরা যাক 2 জন জেডএম এরা নাম্বার 1-এ আসছে। এটা কখনো হয় না। তখন আমরা তাকে হেল্প করতাম, বিকজ অ্যাট ডিফারেন্ট টাইমস পিপল শুড বি হেল্পড, যাতে তাদের কনফিউশন দূরীভূত হয়, তাদেরকে সঠিক পথে চালনা করতে হয়, তাদেরকে ডিফারেন্ট মডিউলস দিতে হয়। আমরা তখন বলতাম যে চলো ঠিক আছে, সেই মানুষটিকে ডাইসেক্ট করা যাক তার বিভিন্ন কোয়ালিটিজের ভিত্তিতে, তার কি কি কোয়ালিটিজ আছে। প্রথম প্রশ্ন যেটা আমরা জিজ্ঞাসা করতাম যে আপনিই বলুন, একটাই কোয়ালিটি বলুন যে ডক্টরের চেম্বারে সব থেকে ভালো কে, শুধু এই একটা কোয়ালিটির কথা বলুন, কে ডক্টরের চেম্বারে ভালো। তখন সে বলতো যে স্যার এই ছেলেটি ভালো। তখন তাকে আমরা জিজ্ঞাসা করি যে আপনি তাকে শুধু এই কোয়ালিটির বেসিসে 10-এ কত নাম্বার দেবেন, তার পার্সোনা, তার ইমপ্রেস করার ক্ষমতা, তার রিলেশনশিপস এর ওপরে। এরপরে আমরা যেটা বলতাম যে ওকে ফাইন, দ্য সেকেন্ড কোয়ালিটি, সে পরিশ্রম কতটা করে, যে কতটা সময় সে দিচ্ছে, কতটা কষ্ট করছে, হার্ড ওয়ার্কিং, এই ভিত্তিতে কে সব থেকে বেশি এগিয়ে আছে, আর আপনি 10-এর মধ্যে কাকে কতটা নম্বর দেবেন। তৃতীয় প্রশ্ন আমাদের যেটা ছিল যে ওকে ফাইন, কোন ছেলেটা গত 3-4টে কোয়ার্টারে সব থেকে বেশি ইমপ্রুভ করেছে, কে সব থেকে বেশি কনসার্ন যে তাকে ইমপ্রুভ করতে হবে। এর পরের প্রশ্ন আমরা করতাম যে কোন ছেলেটি নতুন প্রোডাক্ট বেচার ক্ষেত্রে সব থেকে এগিয়ে আছে, রাইট। আরও একটা প্রশ্ন আমরা করতাম ইন দ্য কেস অফ ম্যানেজার্স, যে মেডিকেল র্যাপদের মধ্যে একজন পার্টিকুলার মেডিকেল র্যাপকে তার কলিগস কতটা রেসপেক্ট করে, কতটা ভালোবাসে, সে কি সেলফিশ নাকি সে সেলফ সেন্টার্ড। সেম ফর দ্য ম্যানেজার্স, কোন ম্যানেজারের ফ্যান ফলোয়ার হচ্ছে সব থেকে বেশি, এটাও একটা কমন প্রশ্ন আমরা জিজ্ঞাসা করে নিতাম। যখন আপনি এই সমস্ত নাম্বারসকে ক্লাব আউট করেন তখন আপনি ডেফিনেটলি বুঝতে পারেন যে কে নাম্বার 1, কে নাম্বার 2, কে নাম্বার 3, এটা সহজেই বোঝা যাবে। আর সবসময়ই যারা নিচের দিকে থাকতো তাদেরকে সবসময় আমরা ওয়ার্ন করতাম, তাদেরকে বকতাম, তাদেরকে বলে আসতাম, বলতাম যে যদি আপনি ইমপ্রুভ না করেন তাহলে আমরা আপনাকে সেক্ষেত্রে আপনি যদি ইমপ্রুভ না করেন সেক্ষেত্রে আমরা আপনাকে ট্রেনিংয়ে পাঠাবো, নাম্বার অফ প্রেশার্স যেটা আপনার উপর আসতে চলেছে, এবং যাতে তারা কোনো রকমভাবেই সমস্যা না ক্রিয়েট করতে পারে। এবং এই ফিলোসফিটা বেসিক্যালি অনেকজনকেই চেঞ্জ করে ফেলেছে। এর মধ্যে আমরা বেসিক্যালি কি করতাম যে অনেক মানুষকে আমরা ট্রেনিংয়ে ডাকতাম 1 মাসের জন্য, 45 ডেজের জন্য, 15 ডেজের জন্য, যে ওকে ফাইন আপনি চেন্নাইয়ে কাজ করেন, কাম টু দিল্লি ফর 15 ডেজ বা 1 মাস। আপনি ধরা যাক হায়দ্রাবাদে কাজ করছেন, আপনি আসুন ফর এক্সাম্পল গুজরাটে বা রাজস্থানে বা দিল্লিতে 1 মাসের জন্য বা কিছুদিনের জন্য। তাদেরকে সেখানে কাজ করতে হবে এবং সেটাই তাদের শাস্তি। কিন্তু আপনি যদি এখন দেখেন যে বিগত 5 বছরে আমরা কি করেছি, হোয়াট বেসিক্যালি উই আর সেইং যে 5 বছরের মধ্যে সবাই ভালো, প্রত্যেকে ভালো। যখনই আমরা কোনো একটা মিটিংয়ে যাই, এই ধরা যাক এই রিসেন্টলি আমাদের একটা মার্কেটিং মিটিং হলো, সেটারই কিছু এক্সাম্পল আমি আপনাদেরকে কিছু বলছি, মন দিয়ে শুনুন। প্রশ্ন করলাম যে এই ছেলেটি কিরকম কাজ করে, উত্তর এলো যে না স্যার এই ছেলেটি ওভারঅল ভালো ছেলে স্যার। ওকে ফাইন, এই কবে থেকে কাজ করছে স্যার? এই 12 বছর ধরে কাজ করছে। হি ইজ এ লয়াল ইন ম্যানকাইন্ড। ওকে, তারপর আমরা তাকে জিজ্ঞাসা করি যে সে ডক্টরের চেম্বারে কীরকম। উত্তর এলো যে স্যার ও ডক্টরের চেম্বারে একটু স্লো। আচ্ছা, ও পরিশ্রম কীরকম করে? স্যার ছেলেটা খুব একটা পরিশ্রমীও নয়। আচ্ছা, ও শিখতে কি চায় আদৌ? না স্যার, খুব একটা শিখতেও চায় না, ও যেরকম ছিল সেরকমই থাকে। কিন্তু স্যার ও ওভারঅল ভালো ছেলে, প্রায় 12-15 বছর ধরে কাজ করছে এখানে। দিস ইজ আ কাইন্ড অফ অ্যাটিটিউড আওয়ার ম্যানেজার্স হ্যাভ ডেভেলপড। তারা সবাইকে খুশি রাখতে চায়। এবার যখন আপনি সকলকে খুশি করতে চান তখন আপনি আপনার এরিয়াটাকেও নষ্ট করে দেন এবং সেই মানুষগুলোকে পর্যন্ত নষ্ট করে দেন। আপনি ট্যালেন্টেড মানুষদের শেষ করে দেন। কারণ একটা ট্যালেন্টেড মানুষ যখন দেখবে যে একজন মানুষ 12 বছর ধরে কাজ করছে, তার কোনো ইমপ্রুভমেন্ট নেই, অথচ তাকে প্রোটেকশন দেওয়া হচ্ছে,
ধরা যাক তার সেলস খুব একটা ভালো নয়, তার গ্রোথ মাইনাসে চলছে, এর ফলে সেই লোকটি কোম্পানিকেও ব্লেম করা শুরু করে দেয়। কাজ না করে সে মাইনে পাচ্ছে, কাজ না করে সে ইনসেন্টিভ পাচ্ছে, সবকিছুই যখন পাচ্ছে তখন সে কাজ কেন করবে শুধু শুধু? এবং এই সমস্ত রকমের হেল্পটা আসছে কোম্পানি সাইড থেকে ফর দ্য পিপল, যে কোম্পানি আপনাকে এভাবেও হেল্প করছে, ওভাবেও হেল্প করছে, সেভাবেও হেল্প করছে, সব রকমের হেল্প করছে আপনাকে। আর কখনো কখনো এরকমটা হয় যে আপনি যখন বেশি রিসোর্সেস পেয়ে যাচ্ছেন, বেশি হেল্প পেয়ে যাচ্ছেন, তখন মানুষ কাজ করা বন্ধ করে দেয়, কোনো উৎসাহ থাকে না কাজ করা। তারা তখন ভাবে যে এভাবেই তো চলছে। কখনো কখনো এরকমটাও হয়েছে যে ম্যানকাইন্ড সেকেন্ডারি জিনিস হয়ে যায়, দ্য প্রাইমারি থিং ইজ ডিফেন্ড। একটা সাইড বিজনেস চালু করেছে, বউকেও শুরু করে দিয়েছে, রিলেটিভসদেরকেও চালু করে দিয়েছে, এইটাই হচ্ছে। যখন এরকমটা হয় এবং এরকমটা হতেই থাকে, তো বিগত বেশ কিছুদিন ধরে আমরা যেটা দেখেছি যে আমরা সব করছি, অথচ উই হ্যাভ ফাউন্ড ইন নাম্বার অফ প্লেসেস মানুষদের 2 বছর বা 3 বছর ধরে নেগেটিভে গ্রোথ চলছে, নতুন প্রোডাক্টের সেলস হচ্ছে না, রাইট? তখন আমরা সমস্ত জায়গায় গিয়ে দেখা শুরু করলাম। আমরা সেটা শুরু করলাম গুজরাট থেকে, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, দেন কেরালা, স্পেশালি পাঞ্জাব, হরিয়ানা, Rajasthan, everywhere we are going, and we are just scanning out, first of all, every possible managers. কারণ আমি এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে একজন মেডিকেল র্যাপ সেটাই করে যেটা তাকে তার ম্যানেজার বলে দেয়, তাকে দিয়ে যা করানো হয়, তাকে যে এনভায়রনমেন্টটা দেওয়া হচ্ছে। তো সবার প্রথমে সব থেকে উঁচু তলার ম্যানেজার্সদেরকে আপনি ধরুন, অ্যান্ড ইউ জাস্ট গ্রিল দেম, পানিশ দেম, গিভ দেম দ্য হার্ডেস্ট, অ্যান্ড দোজ পিপল যারা চেঞ্জ হতে চায় না, জাস্ট আস্ক দেম টু লিভ। এবং আপনি সেটা নিজের চোখেই দেখতে পাবেন যে লটস অফ ক্লিনিং ইজ বেসিক্যালি ডান। প্রত্যেকটা স্টেটে ক্লিনিং হচ্ছে। তো এটা একটা ইন্ডিকেশন জুনিয়রদের প্রতি যে একজন সিনিয়রের প্রতি যদি আমরা এতটা টাফ হতে পারি, তাহলে আপনার প্রতিও হতে পারি আমরা সেটা। সো ইমিডিয়েটলি কাম টু দ্য লাইন, গেট চেঞ্জড, স্টার্ট ওয়ার্কিং ইন দ্য ফিল্ড। আর আপনি যদি মনে করেন যে আপনি কাজ করতে পারবেন না এই নতুন চেঞ্জের মধ্যে, এই আসল ম্যানকাইন্ডের মধ্যে যেটা 5 বছর ধরে খারাপ হয়ে পড়েছিল, এই নতুন পরিস্থিতিতে যদি আপনি কাজ করতে না পারেন, তাহলে আপনি চলে যান, ইউ ক্যান চেঞ্জ দ্য কোম্পানি। এটা সবার প্রতি আমার একটা অ্যাডভাইস। আপনি এরকম কোনো কোম্পানি দেখেছেন যেখানে আপনার গ্রোথ নেগেটিভে আছে, অথচ আপনাকে ইনসেন্টিভের চিন্তা করতে হচ্ছে না, আপনাকে মেডেলের চিন্তা করতে হচ্ছে না? বাট ফর দ্য ফার্স্ট টাইম আমরা এটা ডিসাইড করেছি যে যাদের নেগেটিভ গ্রোথ আছে তাদেরকে মেডেল দেওয়া হবে না, কিচ্ছু দেওয়া হবে না। অনলি ইফ দেয়ার আর এনি এক্সেপশনস, সেটা আপনার অ্যাটিটিউড হোক বা কোনো স্ট্রং রিজনস হোক, যে ক্ষেত্রে আপনাকে দেওয়া হতে পারে। আর নাম্বার সেকেন্ড ইজ উইল বি ভেরি ভেরি প্রো অ্যান্ড সফট। আমরা অত্যন্ত সফট থাকবো, সাপোর্টিভ থাকবো নতুনদের জন্য। যদি কোনো একটা ছেলে যে 1 বা 1.5 বছর হলো জয়েন করেছে কোনো একটা এরিয়াতে বা কোনো একটা ডিভিশনে ধরা যাক, তার প্রতি আমরা খুব বেশি হার্শ হতে পারি না। আমরা হার্শ কার প্রতি হতে পারি? যে 10 বছর ধরে কাজ করছে, 15 বছর ধরে কাজ করছে, তারা সবটা জানে। ম্যানকাইন্ড কি, ম্যানকাইন্ডের ফিলোসফিটা কি, সেটা হচ্ছে বেসিক্যালি 3 P's: পিপল, প্রসেস এবং প্রোডাক্টস। আমরা সবসময় ভেবেছি যে এগুলোর বেসিসেই রেজাল্টস আসবে। 3 P's আর দেয়ার। আগে যেটা আমরা বলতাম যে 3 P's আর দেয়ার এবং তার দ্বারাই রেজাল্ট আসবে, কিন্তু এখন আমরা যেটা বলছি যে এই 3টে P এর সঙ্গে একটা G অ্যাড করে দিন, জি ফর গ্রোথ। পিপল, প্রসেস, প্রোডাক্ট অ্যান্ড গ্রোথ। এবং এদের প্রত্যেকটি 25% করে ইম্পর্টেন্স পাবে, এটাই নিয়ম। যদি আপনি বলেন যে আপনি 3 বছর ধরে কাজ করছেন, 4 বছর ধরে কাজ করছেন, আমি যাচ্ছি, কাজ করছি, সবার সঙ্গে দেখা করছি, সেটা আপনি কতবার দেখা করছেন? 50 বার, 25 বার, 60 বার দেখা করছেন আপনি, তাহলে আপনার নতুন প্রোডাক্ট কেন চলছে না? এটা কিভাবে সম্ভব? Why growth cannot come? If you are not giving some kind of growth, right? Then আমি বলতে চাই যে আপনি আমাদের থেকে কিচ্ছু আশা করতে পারেন না। এই একটা ব্যাপার যেটা আমরা খুব স্ট্রেট ফরওয়ার্ড বলতে চাই সবাইকে। One more thing is there in mankind. We have always been a pro people. Pro people এর মানেটা কি দাঁড়ায়? কি হতে পারে সেটা? যে আমরা এতটা চেষ্টা করি যাতে আপনাদের সাবস্টেন্স ইমপ্রুভ হয়। এক্ষেত্রে আমি একটা এক্সাম্পল দিতে চাই আপনাদেরকে, যে যখন মানুষ দেখনদারিতে বিশ্বাস করে, লোক দেখানো কাজ করে, আর নিজে আসলে কিছু করে না, নিজের সাবস্টেন্সের উপরে কোনো কাজ করে না, দেন পিপল উড অলওয়েজ হ্যাভ ট্রাবলস। আপনি যে কোনো জায়গায় দেখতে পারেন সেটা। ফর এক্সাম্পল, ধরা যাক আপনি একটা জিমে গেলেন, সেখানে আপনি আপনার চেস্ট এক্সারসাইজ করলেন, আপনার আর্মস এক্সারসাইজ করলেন, আপনি আপনার ব্যাক এক্সারসাইজেস করলেন, কিন্তু লোয়ার পার্টের কিছু করলেন না, সেক্ষেত্রে আপনার লোয়ার পার্ট দুর্বল থাকবে। এবার আমার প্রশ্ন এটা যে আপনার লোয়ার পার্ট যদি দুর্বল থাকে, তাহলে আপনার স্পাইনে সমস্যা হবে, আপনার বাকি বডিতে সমস্যা হবে, আপনার বডি দেখতে সুন্দর হবে না। মানুষ এরকমই।
যে দেখনদারিটা হচ্ছে যে স্যার ওর প্রোডাক্ট গ্রোথ খুব ভালো, একটু ডাম্পিং হয়েছে, একটু ইনফিল্ট্রেশন হয়েছে, কেউ স্টেরয়েড নিয়ে বডি বানিয়ে ফেলেছে, আপনি দেখনদারির জন্য আপনার বডি বানিয়েছেন ভুল পদ্ধতি অবলম্বন করে, আপনি নিশ্চিত থাকুন যে আপনাকে পরবর্তীকালে বিভিন্ন রকম সমস্যা দেবেই। তখন আপনি কি করবেন? সো উই হ্যাভ ডিসাইডেড বেসিক্যালি আমরা এমন একটা কোম্পানি যেখানে আমরা সবসময় ইম্পর্টেন্স দিয়ে রেখেছি মানুষদের ইমপ্রুভমেন্টের উপরে। কিন্তু বর্তমান সময়ে আমরা কি দেখতে পাচ্ছি যে নাম্বার অফ পিপল আর দেয়ার যারা শেখার চেষ্টাই করছে না। আজও তাদের কনভারসেশন স্কিল খুব পুয়ার, দে আর নট ইমপ্রুভিং, এবং তারা ব্লেম করতে থাকে যে স্যার কেউ শেখায়নি। স্যার, আপনার চারপাশে লোক রয়েছে, আপনার চারপাশে মেডিকেল র্যাপ রয়েছে, আপনার ম্যানেজার আছে, আপনার নিজের সার্কামস্ট্যান্সেসে আছে, আপনি নিজে শিখতে পারেন না? আপনার কাছে আমাদের ট্রেনিংয়ের এত মডিউলস আছে। ওকে ফাইন, এবার আমরা কি ডিসাইড করেছি, এখন আমরা কি করব? এভরি সেকেন্ড মান্থ, মানে প্রত্যেক বছরের 6 মাস, এভরি সেকেন্ড মান্থ 2 দিনের জন্য উই আর কলিং 35 মোস্ট ট্যালেন্টেড র্যাপস। সে নতুন হোক বা পুরনো আমরা সেটা ভাববো না, তাকে ট্যালেন্টেড হতে হবে। নট অন দ্য বেসিস অফ দেয়ার প্রোডাক্টিভিটি, বাট অন দ্য বেসিস অফ দেয়ার অ্যাটিটিউড অ্যান্ড ড্রাইভ। কাজ করার ইচ্ছা, কষ্ট করার ইচ্ছে, কর্মদক্ষতা, এগিয়ে যাওয়ার ক্ষমতা, এই বেসিসে আমরা মানুষদের সিলেক্ট করছি আর 2 দিনের জন্য হেড অফিসে ডাকছি। কেন ডাকছি আমরা তাদেরকে? কারণ আমিও সেখানে থাকবো তাদের সামনে, আর ট্রেনিংয়ের টিম বসবে, ম্যানেজমেন্ট থাকবে, কোম্পানির টপ লিডার্সরা থাকবে, এবং আমরা দেখবো যে তারা কতটা ট্যালেন্টেড। তাদের মধ্যে 25%, 20%, 10% অন দ্য বেসিস অফ যে তারা কতটা ভালো। যদি আপনি 35কে 6 দিয়ে গুণ করেন তাহলে আপনি অ্যাপ্রক্সিমেটলি কত পাচ্ছেন? 200 মতো মেডিকেল র্যাপ। এইভাবেই 35 ফার্স্ট লাইন 4 মাসের মধ্যে একবার। এই একইভাবে 15-20 জন থার্ড লাইন বা সেকেন্ড লাইন 4 মাসের মধ্যে 1-2 বার। এভাবেই উইল বি কলিং দেম, উইল স্ক্যান আওয়ারসেলভস যে তাদের মধ্যে কি আছে, কতটা ক্ষমতা আছে, অ্যান্ড দেন উইল স্টার্ট ওয়ার্কিং অন দেম। সেটা তাদেরকে কোনো রকমভাবে স্পন্সর করে হোক বা তাদেরকে কোনো ম্যানেজমেন্ট পোস্টে বহাল করে হোক, উইল স্পেন্ড মানি অন দেম টু ডেভেলপ দেম ফার্দার। ইটস বিকজ আমরা আমাদেরকে ডেভেলপ করতে চাই। লিডারশিপ কোম্পানির ভেতর থেকেই তৈরি হয়, যাতে করে ভবিষ্যতে দিস পিপল ক্যান রিয়েলি রিচ টু সাম স্টেচার। আর যারা কাজের নয়, উই জাস্ট ওয়ান্ট টু স্ক্যান দেম। বিগত 2-3 মাসের মধ্যে আপনারা দেখেছেন যে আমি শুধু নিউজ পাঠাচ্ছি না, শুধু অডিও স্টোরি পাঠাচ্ছি না, অ্যাকশনসও নেওয়া হচ্ছে, বিকজ ম্যানকাইন্ড বিলিভস ইন অ্যাকশনস। এবং যারা সত্যিই ভালো কাজ করছে, they'll be rise to a different level, and those who are guilty, যারা প্রবলেম করছে, যারা শিখতে চায় না, হয় আপনি কোম্পানি চেঞ্জ করুন, না হলে নিজেকে চেঞ্জ করুন। দ্যাটস দ্য অনলি থিং আই ক্যান টেল ইউ। দিস ইজ আ অ্যাকচুয়াল ম্যানকাইন্ড। এবং আরও একটা কথা আমি অবশ্যই বলতে চাই যে যতটা আমাদের ড্রাইভ আছে অ্যাজ আ প্রমোটার, যতটা ম্যানেজমেন্টের সঙ্গে আমরা কথা বলি, আমরা যতটা লেগে থাকি, আই ফিল ম্যানকাইন্ড ডিজার্ভ ডাবল দ্য গ্রোথ অফ আইপিও। যতটা আইপিওর গ্রোথ তার থেকে ডবল আসতে হবে। অ্যান্ড হোয়াটস দ্য মিনিং অফ ডাবল? কমপক্ষে 18% to 20% গ্রোথ শুড বি দেয়ার ইন এভরি কোয়ার্টার, ইন এভরি ইয়ার অফ ম্যানকাইন্ড। কেন? কারণ যখন আপনার গ্রোথ 6% থাকে তখন সেটা জিরো গ্রোথ, কারণ এর মধ্যে প্রাইস বেড়ে গেছে, নতুন প্রোডাক্ট এসে গেছে। দ্যাট মিনস হোয়াট উই আর টকিং অ্যাবাউট ইজ 14% গ্রোথ, দ্যাটস অল। এবং যে মানুষরা তাদের গ্রোথে বেস্ট আনছে তাদের ইনসেন্টিভেও গ্রোথ হবে, ইমপ্রুভমেন্ট হবে। এবং যারা এই গ্রোথটা রিচ করতে চায় না, যারা জাম্প ইন দ্য সেলসে বিশ্বাস রাখে না, তাদের ইনসেন্টিভেও আমরা অ্যাকশন নেব। এটা হবেই, প্লিজ আন্ডারস্ট্যান্ড দিস। কিভাবে নেব, কখন নেব, নেক্সট ইয়ার নেব না এবছর নেব, সেটাকে নিয়ে আমরা পরে কথা বলবো। জাস্ট গেট রেডি ফর আ ডিফারেন্ট কাইন্ড অফ ম্যানকাইন্ড, aggressive mankind, and I wish you all the best, and I request you everybody to grow in mankind, because this company is going to be India's #1 company. That's a manifestation in our heart. All the best, good luck, and have a great year ahead. Bye bye, see you soon.